সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন থাই বেবি ডাইপার স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। আপনাদের সাথে থাকবো আমি ডক্টর আরফিন সুলতানা এবং আমাদের স্টুডিওতে আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যারা আছেন তারা হলেন অধ্যাপক ডক্টর নাজনীন মাহমুদ, যিনি বিভাগীয় প্রধান হিসেবে আছেন কিডনি রোগ বিভাগে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালে, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক আমাদের সাথেও আছেন অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম, যিনি প্রাক্তন বিভাগীয় প্রধান বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকাতে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এবং দর্শক, আপনারা অলরেডি আমাদের বিশেষজ্ঞ অতিথির পরিচয় জেনেছেন, আর আমাদের লাইভ প্রোগ্রামে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটাও নিয়ে থাকি। সো আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে সেটা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। ম্যাম, আপনার কাছ থেকে আজকে ডিসকাশনটা শুরু করতে চাই। সেটা হচ্ছে, এখন আমরা দেখি যে কিডনি রোগের প্রভাব বা প্রকোপ অনেক বেশি। বলতে গেলে প্রত্যেক ঘরে ঘরে একজন দুজন কিডনি রোগী আছেন, সেটা বয়স ভিত্তিক হোক বা ইয়াং বয়সেও এখন অনেক রোগ দেখতে পাচ্ছি। সো এই যে চেঞ্জটা, এত বেশি রোগী আমরা দেখতে পাচ্ছি, এটার সাথে আমাদের জীবনযাত্রার পরিবর্তনের কোনো সম্পর্ক আছে কিনা? কারণ এখন অনেক রোগী আমরা দেখি যেগুলো আমাদের লাইফস্টাইলের সাথে ডিরেক্টলি রিলেটেড। সো যেহেতু কিডনি ডিজিজগুলো অনেক বেশি এখন আমরা দেখতে পাচ্ছি, এটার সাথে সম্পৃক্ততা থাকলে সেটার বিষয়ে একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে জীবনযাত্রার সাথে তো সম্পর্ক আছেই। আমি বলি যে ছোটকাল থেকে অভ্যাসটা সেরকম হতে হবে যাতে কিডনি ডিজিজ পরবর্তীতে না হয়। তো এটার জন্য যেটা করতে হয় সাধারণত পর্যাপ্ত পরিমাণে পানি। এখন কিডনি ডিজিজ কিন্তু গ্লোবাল ইফেক্ট অনেক বেশি হচ্ছে, মানে গরমকালে দেখা যাবে যে যারা মাঠে কাজ করে, কৃষক, যারা রাজমিস্ত্রি, যারা মাইনের খনির মধ্যে কাজ করে অথবা ফ্যাক্টরিতে কাজ করে, অনেক বেশি গরমের মধ্যে কাজ করে, তাদের ডিহাইড্রেশন হয় এবং ডিহাইড্রেশন থেকে ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে। এটা অনেক 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 বেশি এটা প্রমাণিত আর কি, জার্নালগুলিতে চলে আসছে। তো ডিহাইড্রেশন যাতে একজনের না হয় ছোটোকাল থেকে সেই জিনিসটা করতে হবে। কারণ আমাদের দেশে তো অনেক ছোট ছোট 18 বছর, কালকেও একটা পেশেন্ট দেখলাম তার বয়স 19, সে কিন্তু আসছে সিকেডি নিয়ে, ক্রনিক কিডনি ডিজিজ, এবং সে রাজমিস্ত্রি, এবং তার হিস্ট্রি নিয়ে জানা গেল যে সে পানি খুবই কম খায়। তো এই জিনিসটা পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, 3.5 থেকে 4 লিটার গরমকালে, শীতকালে একটু কম খাওয়া যাবে। আর হচ্ছে খাদ্যাভ্যাস, আমাদের যে সুষম খাদ্য সেই জিনিসটা চলে গেছে। অনেকেই একদম স্লিম হওয়ার নামে কিটো ডায়েট করে, তো কিটো ডায়েটটা কিন্তু আসলে কিডনির জন্য খুব খারাপ। আমি অনেক পেশেন্ট পাই যারা হচ্ছে এই স্লিম হওয়ার জন্য কিটো ডায়েট করে, শুধু প্রোটিন ডায়েট খায় এবং তার পরবর্তীতে তার কিডনি খারাপ হয়ে যায়। আর হচ্ছে ফিট থাকা, মানে ডেইলি আধা ঘন্টা করে হাঁটতে হবে এবং সুষম খাদ্য, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, আগে যেরকম করে আমাদের আগের জেনারেশন যেরকম করে খেত সেই জিনিসটা অভ্যাস করতে হবে। ধূমপান একেবারেই করা যাবে না, এটা যার অভ্যাস থাকবে তাকে ছেড়ে দিতে হবে। এবং মদ্যপান তো অবশ্যই না। আমাদের কিছু কিছু মদ্যপানের রুগী আমরা পাই, কিন্তু সেটা পরিহার করাটাই বেটার অপশান। আর হচ্ছে যাদের ডায়াবেটিস আছে এবং প্রেশার আছে তাদেরই সবচেয়ে বেশি কিডনি ডিজিজ হয়। দেখা গেছে যে 35% ডায়াবেটিক পেশেন্টদের সিকেডি হয়, ক্রনিক কিডনি ডিজিজ হয়, এবং 35 থেকে 40% হাইপারটেনসিভ রুগীদেরও ক্রনিক কিডনি ডিজিজ হয়। তো আমি সবসময় পেশেন্টদেরকে বলি, নর্মাল সময়ও বলি, যে আপনার যদি হাইপারটেনশন থাকে অথবা ডায়াবেটিস থাকে তাহলে অ্যাটলিস্ট 3 মাসে একবার আপনার কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা। নেফ্রোপ্যাথি দিয়ে শুরু হয় এবং ডায়ালাইসিসে সেটা শেষ হয়। এটা সিম্পল একটা ইনভেস্টিগেশন করলে হয়ে যায়, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, ইউরিনের একটা পরীক্ষা। এবং যদি কোনো পেশেন্টের এরকম হয় যে প্রস্রাবে ফেনা যাচ্ছে, তাকে তো অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। এটা ডায়াবেটিক পেশেন্টের জন্য এবং হাইপারটেনসিভ পেশেন্টের জন্য অবশ্যই 3 মাসে একবার নেফ্রোপ্যাথি আছে কিনা, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওটা দেখে নেওয়াটা ভালো। এর বাইরে যাদের বংশগত কিডনি রোগ আছে, যেমন মার কিডনির সমস্যা বা বাবার কিডনির সমস্যা, তাদেরকেও কিন্তু নিয়মিত চেক আপ করা উচিত। কারণ এটাও একটা বংশগত রোগ, ক্রনিক কিডনি ডিজিজটা অনেকটাই চলে এসছে, যেটা একজনের থাকলে দেখা যাচ্ছে ফ্যামিলির অনেকেরই এই জিনিসটা আছে। আর হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের HbA1c 4 মাসের গড় যে ডায়াবেটিসের মাত্রা, সেটা অবশ্যই আমি সবসময় বলি 6% মধ্যে থাকতে হবে। না হলে যদি তার চেয়ে বেশি থাকে তাহলে একটা না একটা সময় যে আপনার কিডনি অ্যাফেক্টেড হবে এবং আপনি ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হবেন। আর এখন অনেক বেশি আমি পেশেন্ট পাচ্ছি কিছু কিছু যে এনার্জি ড্রিঙ্ক খায়, ইয়াং জেনারেশন এনার্জি ড্রিঙ্ক খায়। তো সেই এনার্জি ড্রিঙ্ক খেয়ে কিন্তু তার অ্যাকিউট কিডনি ইনজুরি নিয়ে আসে, তারপরে আলটিমেটলি তার ক্রনিক কিডনি ডিজিজ হয়। তাহলে কোক, ফান্টা, সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্ক একটু যত কম খাওয়া যায়, নর্মাল পানিটা অথবা ডাবের পানি অথবা স্যালাইন ওয়াটার, এটাই হচ্ছে বেস্ট অপশান আপনি যদি হাইড্রেটেড থাকতে চান। তো এই জিনিসগুলি মেনটেন করলে আশা করা যায় যে, আর প্রোটিনের মাত্রাটা একদম যত কেজি ওজন একজন মানুষের, আমার যদি ওজন 50 কেজি হয় তাহলে আমি সারাদিনে 50 গ্রাম প্রোটিন খাবো, এর বেশি না। এর বেশি যদি খাই তাহলে অবশ্যই কায়িক পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে অথবা জিমে যেতে হবে সেই জিনিসটা। আর জিমে গেলে ইয়াং জেনারেশন প্রোটিন ড্রিঙ্ক একটা পাওয়া যায় জিমে, তো সেই জিনিসটা অ্যাভয়েড করাটাই বেটার। প্রোটিন যদি বাড়াতে হয় তাহলে জিম করে এসে
চিকেনটা খেতে পারে আর কি, দেশি যে চিকেন সেই জিনিসটা খেতে পারে। তো এই জিনিসগুলো যদি মেনটেন মানে করতে ব্যালেন্স পারে ফুডটা এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান তাহলে করাটা কিন্তু কিডনি হেলথের জন্য হ্যাঁ, খুব আর হচ্ছে ইম্পর্টেন্ট। ব্যথানাশক ওষুধ, জি। আমরা তো ব্যথানাশক ওষুধ তো ওভার দ্য কাউন্টার ড্রাগ দোকানে গেলেই পাওয়া যায়, এবং আমরা অল্প একটু হাঁটু ব্যথা বা কোমর ব্যথা হচ্ছে সঙ্গে সঙ্গে এনএসএস টাইপের ব্যথানাশক ওষুধগুলি খেয়ে ফেলি। সেই ব্যথানাশক ওষুধগুলি যত কম পারে ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই খাওয়া উচিত না। যেহেতু মেডিসিনের কথাটা বলেছেন, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে ক্যালসিয়াম ওষুধ অনেক লম্বা সময় খান, এটা কোনো কিডনির ক্ষতি হতে পারে কিনা? ক্যালসিয়াম ওষুধ আসলে লম্বা সময় খাওয়া উচিত না, আনলেস অ্যান্ড আনটিল সে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট। ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট যেমন ফসফেট বাইন্ডার হিসাবে আমরা ক্যালসিয়ামটা দিই, যাদের হচ্ছে ফসফেট লেভেল অনেক বেশি থাকে তাদের ফসফেট কমানোর জন্য কিছু ওষুধ পাওয়া যায়, সেভেলেমার হাইড্রোক্লোরাইড এই টাইপের, হাইপোফসফেট এই টাইপের কতগুলো ওষুধ পাওয়া যায়, সেগুলো দিই, সাথে ক্যালসিয়াম দিই। ওটা কিন্তু ফসফেট বাইন্ডার হিসেবে কাজ করে, ফসফেট বাড়লে তো আমাদের হাড্ডি ক্ষয় হবে, সেজন্য ফসফেট যাতে না বাড়ে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের জন্য এটা খুব কমন। আর নর্মালি এইজেড হয়ে গেলে আমরা বলি যে আপনি 3 মাস ক্যালসিয়াম খাবেন, রাতে একটা করে খেলেন, তারপর একটা লম্বা সময় আপনি গ্যাপ দিবেন, 6 মাস বা 4-5 মাস গ্যাপ দিয়ে আবার আপনি ক্যালসিয়ামটা কন্টিনিউ করতে পারেন। একদম কন্টিনিউয়াস যারা ক্যালসিয়াম খায় এবং ক্যালসিয়াম জাতীয় খাবারও সাথে বেশি খায়, যেমন দুধে ক্যালসিয়াম আছে, দুধ জাতীয় খাবারে ক্যালসিয়াম আছে, যারা এগুলো খায় তাদের কিন্তু ওই ক্যালসিয়াম কিডনি বের করতে পারে না, ওইটা ক্যালসিয়াম কিডনিতে ডিপোজিশন হয় এবং একসময় তার হচ্ছে রেনাল স্টোন ডিজিজ হয়। জি, অনেক ধন্যবাদ ডক্টর সিরাজুল ইসলাম। আপনার কাছ থেকে, যেহেতু আপনি শিশুরোগ বিশেষজ্ঞ, শিশুদের কমন রোগগুলোর বিষয়ে আসলে একটু জানতে চাই। স্পেশালি আমরা দেখি যে সবসময় আবহাওয়ার পরিবর্তন, ঋতু পরিবর্তন বাচ্চাদের শরীরে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করে। সো এই সময়টাতে আসলে কি কি ধরনের রোগগুলো এখন আমরা কমনলি দেখতে পাচ্ছি? এই সময়টা তো জ্বর সর্দি কাশি, এটা তো মানে ঠিক সিজনাল বলা যাবে না, সবসময় হয়, শীতের সময় একটু বেশি হয়, তো এটা সবসময় থাকে জ্বর সর্দি কাশি হাঁচি। তবে এখন যেটা বার্নিং সিচুয়েশন যেটা আর কি বাংলাদেশে, হাম এবং ডেঙ্গু। তো আগে আমরা দেখেছি যখন থেকে ডেঙ্গু প্রথম শুরু হলো, তখন ডেঙ্গু অনেকে বুঝতেই না যে এটা ডেঙ্গু, ডাক্তাররাও বুঝতো না, ডাক্তাররাও কেউ ডেঙ্গু হয়ে মারা গেছে, কিন্তু তারা চিকিৎসা করাটা কি করতে বুঝতে পারেনি। এখন তো আমরা বুঝতে পারি যে ডেঙ্গু জিনিসটা কি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আগে ডেঙ্গু শিশুদের আমরা কম দেখেছি, কিন্তু ইদানিং শিশুদের অনেক ডেঙ্গু হচ্ছে। জি, বাচ্চাদের ডেঙ্গুর বিষয়ে যদি একটু আমাদের বাবা মাদের সচেতন করার জন্য উপসর্গের বিষয়ে বা চিকিৎসার বিষয়ে বা সাবধানতার বিষয়ে কিছু বলতেন। বিষয়টা হচ্ছে যে আমরা সবাই জানি যে ডেঙ্গু একটা মশা থেকে হয়, তার একটা নাম আছে, এবং এটা খুব ছোট একটা মশা, চোখও দেখা যায় না অনেক সময়, এবং দিনের বেলা এটা কামড়ায়। আর ডেঙ্গুর মশাটা বাড়ে হচ্ছে একদম পরিষ্কার স্বচ্ছ পানিতে। কাজে বাসার চতুর্দিকে আমরা যার ফুল গাছ টুল গাছ লাগাই নানা রকমের, জি, মানে জলাবদ্ধ হয়ে আছে যে জায়গাগুলো, সেখানে যে পানিটা রেগুলার পরিবর্তন না করা হয়, তবে সেখানে মশা হয়। এবং ব্যাপার হচ্ছে যে ডেঙ্গুর মশা জন্মায় সবার বাড়িতে, এর দূরত্ব হতে 50 গজের মতো, এর মধ্যে উড়ে উড়ে বেড়ায়, সেখান থেকে আরো 50 গজ, আরো 50 গজের মুখ করে ছড়ায়। আর ঢাকা শহরে এখন যে পরিমাণ বাড়িঘর নির্মাণ শুরু হয়েছে, এবং সে সময় জায়গাটা অপরিচ্ছন্ন থাকার ফলে যেখানে সেখানে পানি জমে থাকা, রাস্তাঘাটে খানাখন্দে ছোট ছোট গর্ত এদিক ওদিক, এটা অহরহ চোখে পড়ে, এতে বলে বোঝানোর কোনো কারণ নেই। মশার প্রজননটা বাড়ছে, কাজেই ডেঙ্গুর মশার প্রজননের বাড়ার কোনো ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। ডেঙ্গুর বেরিয়ে চলছে, একসময় ডেঙ্গু আমাদের কিছু ছিল না, হঠাৎ করেই শুরু হওয়ার পরে এটা এভিডিং পর্যায়ে চলে গেল। তার মানে এটাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, এই বিষয়ে যাতে একটু আমরা এই ক্লিয়ার রাখি, সমস্ত বিষয়গুলো পানিগুলো ফেলে দেওয়া হয় রেগুলার বেসিসে। স্যার, উপসর্গের বিষয়ে যদি একটু বলতেন, কি কি উপসর্গগুলো বাচ্চাদের ক্ষেত্রে আসলে কমনলি দেখা যায় ডেঙ্গুর রোগীদের আমরা চিন্তা করতে চাই? প্রাথমিক অবস্থায় ব্যাপার হচ্ছে যে ডেঙ্গু সব জ্বরের মতোই সাধারণ জ্বর মনে হবে, কিন্তু ডেঙ্গুর একটা বিশেষ বিষয় আছে, এটা বলে বোন ব্রেকিং ডিজিজ। বোন ব্রেকিং ডিজিজ বলে এই জন্যে যে হাতে পায়ে মাথায় এত প্রচণ্ড ব্যথা হয়, এই সেটা অনেক সময় অসহ্য মনে হয়, এবং তারপরে 4-5 দিন পরে দেখা যায় যে একটা র্যাশ, হালকা র্যাশ শরীরে, পিঙ্কিশ কালার। হ্যাঁ, তো ডেঙ্গুর এই যে র্যাশটা অনেক হাম বলে ভুল করে, কিন্তু পার্থক্যটা হচ্ছে হামটা যেটা হাতে স্পর্শ করে সেটা বোঝা যায়, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। ডেঙ্গুর র্যাশটা যেটা, সেটা চোখে দেখা যায়, হাতে ফিল করা যায় না, এই জন্য কেউ বুঝতে পারে না। তো এই জ্বর, তারপরে র্যাশ, এবং তারপরে আরও যদি
এই খারাপের দিকে যায়, আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলি, ডেঙ্গু হেমোরেজিক ডেঙ্গু বলি। ডেঙ্গু শক সিনড্রোম হচ্ছে ব্লাড প্রেশার হঠাৎ করে পড়ে গেলে যে কোনো মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। হেমোরেজিক ডেঙ্গু শরীরের যে কোনো জায়গার মধ্যে, এমনকি মস্তিষ্কেও তার যে রক্তক্ষরণ হয় সেখানে তার মৃত্যু হতে পারে। তো অপর হচ্ছে যে আমরা সাধারণ জ্বর বলে অপেক্ষা করে আরেকটু দেখি এরকম করতে করতে যখন গিয়ে হাসপাতালে পৌঁছাই তখন এমন হয় যে এটা শেষ অবস্থা, তখন আর তাকে রক্ষা করা যায় তখন হয়তো কমপ্লিকেশনস গুলো সেটাই যে কোনো জ্বরই হোক না কেন, প্রাথমিক অবস্থা যাই বোঝা যাক বা না যাক, হাম হতে পারে ছোট বাচ্চাদের, বিশেষ করে 2 বছরের বয়সের নিচের বয়সদের, তার ডেঙ্গু হতে পারে আর একটু বেশি বয়স্ক বাচ্চাদের। সেটা মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী সাবধান থাকতে হবে। জি স্যার, যেহেতু ব্লিডিং এর একটা টেন্ডেন্সি থাকে ডেঙ্গু রোগের ক্ষেত্রে এবং এটা নিয়ে সবার মধ্যে একটু ভয় কাজ করে, সবাই ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারে একটু ওভারওয়েলম থাকেন। সো বাচ্চাদের আসলে এই ডেঙ্গু হেমোরেজিক ফিভার সেটা কত বেশি হয়ে থাকে এবং তাদের ক্ষেত্রে এই ব্লাড ট্রান্সফিউশনের বিষয়টা নিয়ে তাদের প্যারেন্টসদের কিভাবে সচেতন করতে চান, এটা আসলেই দরকার আছে কিনা? বাচ্চাদের হেমোরেজিক ফিভার খুব একটা দেখা যায় না, বড়দেরই বেশি হয়। জি হ্যাঁ, কিন্তু অপর হচ্ছে যে সেই ধরনের প্রচন্ড রক্তক্ষরণ হলে ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার সময় পাওয়া যাবে কিনা সেটাই বিষয়। তার মানে বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু খুব বেশি কমন না, এটা নিয়ে কনজারভেটিভ অত বেশি ট্রিটমেন্ট ওয়ারিড করলেই হওয়ার মোটামুটি কিছু নেই। বেশিরভাগ বাচ্চা ভালো হয়ে যায়। তো জি, সেই জি। ধরনের যদি রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণের চেয়ে বড় কথা হচ্ছে কোথায় রক্তক্ষরণ হয়েছে, মস্তিষ্কে, অন্ত্রে, ফুসফুসের ভিতরে, হ্যাঁ, নাকি বাইরেই আমরা উপরে চামড়ার উপরে কিছু প্যাচেস অফ ব্লাড দেখতেছি, জি সেটি ইভ্যালুয়েশন করতে হবে, কনসিয়াসনেস ইভ্যালুয়েশন করতে হবে। যদি মনে হয় যে সে ইন্টারনাল হিমোরেজ হয়েছে এবং সেটার উপরে যথেষ্ট পরিমাণ, তখন ব্লাড ট্রান্সফিউশনের প্রশ্ন একটা আছে, দিতে হয়। জি। প্লেটলেট কাউন্ট, ব্লাড ট্রান্সফিউশনের বিষয়ে সবচেয়ে বেশি হলো প্লেটলেট ট্রান্সফিউশন, যেটা আছে সেটা হোয়াইট ব্লাড, রেড ব্লাড সেলটা ফেলে দিয়ে, কিন্তু সেটা ফ্রেশ ব্লাড হতে হবে, বুঝতে পেরেছেন? ব্লাড নেওয়ার 24 ঘন্টার মধ্যে সেই ব্লাডটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া উচিত। যত দেরি করবে প্লেটলেট তত নষ্ট হবে। আমি 24 ঘন্টা 48 ঘন্টা পরে সেই হোয়াইট ব্লাড দিলেও তার প্লেটলেট নষ্ট হয়ে কাজ করবে না। জি, তার মানে বাচ্চাদের ক্ষেত্রে যেটা আপনি বলেছেন এটা খুব বেশি কমন না, বেশিরভাগ সময় কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যাচ্ছে। সচেতন থাকা এবং In তাকে general. কেয়ার করা, যদি জ্বর আসে সেক্ষেত্রে সচেতন হয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সেভাবে অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্টটা নেওয়া। ঠিক, অনেক ধন্যবাদ স্যার। ম্যাম, আপনি কিছু অ্যাড করতে চান কিনা এই বিষয়টাতে? ডেঙ্গু যেটা কেন উনি যে বললেন যে বাচ্চাদের হেমোরেজিক ডেঙ্গু হয় না, বড়দেরই বেশি হয়। সিকিডি পেশেন্টদের কিন্তু অনেক এরকম ডেঙ্গু নিয়ে এখনো ভর্তি আছে হসপিটালে। তো কেন বড়দের বেশি হেমোরেজিক ডেঙ্গু হয়? হেমোরেজিক ডেঙ্গুটা বেসিক্যালি হচ্ছে একরকম টাইপের এডিস মশা আগে একবার কামড় দিল, সেকেন্ড টাইম যদি সেকেন্ড টাইপের এডিস মশা কামড় দেয়, হেমোরেজিক ডেঙ্গুটা বেসিক্যালি এই দুই ধরনের একই মশার 2টা প্রজাতিতে যখন হয় সেটা হয়। তো বড়দের হেমোরেজিক ডেঙ্গুটা আসলে খুবই খারাপ হয়, পেশেন্ট একদম শকে চলে যায়, তার হচ্ছে প্যাক্সেল ভলিউম, যেটা হেমাটোক্রিট বলি বা প্যাক্সেল ভলিউম, সেটা কমে যায়। তো এগুলি অনেক কিছু নিয়ে, লাংসে পানি আসে, অ্যাবডোমেনে পানি আসে, এই জিনিসগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। তো দেখা গেছে যে সেই পেশেন্টগুলি যদি প্রম্পট ট্রিটমেন্ট করা না হয়, সাধারণত এইরকম হেমোরেজিক ডেঙ্গু বা ডেঙ্গু শক সিনড্রোমের পেশেন্টদেরকে আমরা কিন্তু আইসিইউতে ম্যানেজ করি। এবং সিকেডি পেশেন্টদের তো কিছু পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া এমনিই থাকে, সিকেডি পেশেন্টের কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া খুবই কমন। থ্রম্বোসাইটোপেনিয়া নিয়ে আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে কিছু পেশেন্ট আমরা দেখি যে আমার ক্রনিক সেই পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া থাকতেছে, প্লেটলেট কাউন্ট কম থাকতেছে। তো অনকোয়ারি জিজ্ঞেস করতে করতে বের হলো এখন কিন্তু মানুষের সরিষার তেল খাওয়ার মাত্রা অনেক বেশি বেড়ে গেছে। সরিষার তেল কিন্তু একটা ফ্যাক্টর যেটাতে হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, প্লেটলেট কাউন্ট কমায়। তো বেটার হচ্ছে তেল খাওয়ার বিষয়ে, সেটা হচ্ছে মিক্স তেল খাওয়া ভালো, সয়াবিন তেল, সরিষা তেল, সূর্যমুখী তেল, অলিভ অয়েল। সে যদি 3-4 রকমের খাওয়া রান্না করে, সেটা এক তেল দিয়ে রান্না করা ভালো। তো আমরা ক্রনিক থ্রম্বোসাইটোপেনিয়া যেসব পেশেন্টগুলি পাই, সাথে যদি তার ডেঙ্গু থাকে, তার সাথে যদি সিকেডিও থাকে, আমি এই সরিষা তেলের হিস্ট্রি অলওয়েজ দিই, যে সরিষা তেলকে আপনার বাসায় কি সরিষা তেল দিয়ে রান্না করা হচ্ছে কিনা। তো দেখা গেছে যে বলে মানুষ মনে করে যে সয়াবিন তেলে মনে হয় ইমপিওর হচ্ছে, সরিষা তেল খেলে পিওর হবে, ঘানি থেকে ভাঙা নিয়ে আসে, বাট ওইটাতে কিন্তু এই ইফেক্টটা হয় আর কি। তো সেই ক্ষেত্রে এই ডেঙ্গু শক সিনড্রোমের অ্যাডাল্ট পেশেন্টগুলি উইথ সিকেডি হলে তার ফ্লুইড ম্যানেজমেন্ট কিন্তু অনেক বড় জিনিস, কারণ সিকেডির জন্য তো তার ফ্লুইড একটা নির্দিষ্ট করে দেওয়া আছে যে এতটুকু সে পানি খেতে হবে। আমরা প্যাক্সেল ভলিউম যেটা
হেমাটোক্রিট, ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ফ্লুইডের মাত্রাটাকে ঠিক করি যে আমরা কোন পেশেন্টকে কতটুকু দিব, এই আর কি। আর প্ল্যাটলেট কাউন্ট তো একদম বেশি কমে গেলে তো দিতেই হবে। যদি প্ল্যাটলেট কাউন্ট 10,000-এর এখানে নেমে যায় তখন তো আমরা অবশ্যই প্ল্যাটলেট ইনফিউশন করি। এটা অ্যাফেরেসিস প্ল্যাটলেট মানে সিঙ্গেল ডোনার প্ল্যাটলেট, যেটা সিঙ্গেল একটা ডোনার প্ল্যাটলেট, সেটা হচ্ছে 8 ঘন্টা লাগে প্রিপেয়ার করতে, এবং বলে দিই সেই প্ল্যাটলেটে দেখা গেছে যে প্ল্যাটলেট কাউন্টটা অনেক বেশি বেড়ে যায়, 30,000 থেকে 40,000 মতো বাড়তে পারে আর কি। তো এই জিনিসগুলি। আর মিজেলসের কথা যেহেতু আসলো, আমরা কিন্তু অনেক বেশি পাচ্ছি অ্যাডাল্ট মিজেলস। এখনো হসপিটালে আমার আন্ডারে ভর্তি আছে সেই পেশেন্ট সিকেডি কিন্তু অ্যাডাল্ট মিজেলস নিয়ে আসছে। তো অ্যাডাল্ট মিজেলস তো ধাম করে ধরা পড়ে না, মানে পেশেন্টের জ্বর ভালো হচ্ছে না, তো আমি বলি যে কোনো পেশেন্টে হ্যাঁ অ্যাডাল্ট মিজেলস এটা মাথায়ও কারো আসে না, সবাই ওই হয় টাইফয়েড চিন্তা করে অথবা ইউটিআই চিন্তা করে। তো এখন যে পেশেন্টটা ভর্তি আছে সে কিন্তু অলরেডি আরেকটা হসপিটালে 4-5 দিন ভর্তি ছিল, এবং তারপরে যখন আমার কাছে আসছে সেই পেশেন্ট কিন্তু সিকেডি আগের থেকে আমার পেশেন্ট, তার জ্বর 104, 105 জ্বর কিছুতেই কমে না। তারপরে হচ্ছে মিজেলস অ্যান্টিবডি করতে দিলাম, আইজিজি আইজিএম দুটোই পজিটিভ আসছে, পিসিআর সেটাও পজিটিভ আসছে। তো সেই পেশেন্টগুলি আসলে ডিহাইড্রেশনে খারাপ হয়ে যায়। অ্যাডাল্ট মিজেলস কিন্তু ডিহাইড্রেশন কারেকশন করাটা খুব জরুরি দরকার, এবং তখন আমরা সিকেডির দিকে তাকানো হচ্ছে, আমরা বেশি তাকাই হচ্ছে পেশেন্টের আউটপুট কিরকম হচ্ছে আর ইনটেক কতটুকু হয়েছে। তার মানে ক্রনিক্যাল ডিজিজ যাদের আছে অথবা যারা ইমিউনো কম্প্রোমাইজড আছে তাদের যদি জ্বর হয় তাহলে কিন্তু মিজেলস মাথায় রাখতে হবে, কারণ সিজনটা আসলে খুব খারাপ, আমরা অনেক অ্যাডাল্ট মিজেলস পাচ্ছি। এবং ভিটামিন এ, অ্যাডাল্ট মিজেলসের ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট হচ্ছে ভিটামিন এ কারেকশন করা। আমরা ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দিই, সেটা 5 দিন 2 বেলা করে দিয়ে দিই, একটা স্ট্যাট ডোজ খাওয়াই দিই। আর হচ্ছে অ্যান্টিবায়োটিক যদি ইনফেকশন থাকে, জ্বরের জন্য জ্বরের যা ওষুধ, হাইড্রেশন মেনটেন করা, এতটুকু করলে অ্যাডাল্ট মিজেলস মোটামুটি কারেকশন হয়ে যেতে পারে। হ্যাঁ, স্পেশালি ভিটামিন এ যেটা ডোজ বলছেন সেটা যারা নিচ্ছে তাদের সেক্ষেত্রে ইমিউনিটিটা আরও বেশি বেটার হচ্ছে এবং ডিজিজ রিকভারি হেল্প করছে। যেহেতু জ্বরের কথা এসেছে এবং কিডনি রোগের সাথে জ্বরের সম্পর্কের কথা বললে ইনফেকশনের বিষয়টা চলে আসে। সো কিডনি ইনফেকশনের বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু জানাবেন। কিডনি ইনফেকশন বেসিক্যালি যেটাকে আমরা অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস বলি, একটা সিঙ্গেল কিডনিতে হতে পারে, মানে এক কিডনিতে হতে পারে, এটা আবার 2 কিডনিতে হতে পারে। কিন্তু এটার আবার কতগুলি প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, মানে কোন কোন পেশেন্টদের আসলে কিডনিতে ইনফেকশন হবে, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হবে, সেটা হচ্ছে সেই পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, পেশেন্ট যদি ডায়াবেটিক থাকে, এবং কোনো কিডনি থেকে প্রস্রাব বের হওয়ার রাস্তা অথবা প্রস্রাবের যে থলি ওইটার জায়গায় যদি কোনো অবস্ট্রাকশন থাকে, আমরা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বলি, সেটা থাকলে, সিকেল সেল ডিজিজ একটা আছে, কারো হচ্ছে বারবার ইউরিনে ইনফেকশন হচ্ছে বা ইউরিনে বারবার ইনফেকশন হয়ে সেই ইনফেকশনটা এক সময় কিডনি পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং সেই কিডনি ইনফেক্টেড হয়, এবং পেশেন্ট কিন্তু প্রথমে বুঝতে পারে না, সে মনে করে প্রস্রাবে ইনফেকশন হয়েছে বাস একটা অ্যান্টিবায়োটিক খায়। আসলে কিন্তু অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস যেটা, সেটা কিন্তু সিভিয়ার লইন পেইন নিয়ে, মানে কোমরে অনেক ব্যথা হয় এবং জ্বরের মাত্রাটা অনেক বেশি থাকে, আর বমি, তারপরে হচ্ছে নওশিয়া, বমি বমি ভাব হওয়া, এই জিনিসগুলি সিস্টেমিক ফিচার্সগুলো বেশি থাকে। যার ব্যথা থাকবে কোমরে এবং প্রস্রাবের জ্বালা পোড়া থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু জ্বর থাকবে এবং তার যদি আগে একটা ডায়াবেটিসের হিস্ট্রি অথবা রিকারেন্ট ইউটিআইয়ের হিস্ট্রি থাকে, তাদের কিন্তু আমাদের অবশ্যই অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসটা এক্সক্লুড করে দিতে হবে, কারণ অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস একবার হলে ওটা যদি প্রপারলি ট্রিটেড না হয়, মানে আমরা সাধারণত 21 দিন ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিই, ওরাল অ্যান্টিবায়োটিকে কিন্তু ওটা কাজ হয় না, তো ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিই, এই অ্যান্টিবায়োটিকে ওটা আবার কারেকশন হয়েছে কিনা এটা ধরা পড়ে আসলে আলট্রাসোনোগ্রামটা করলে। আলট্রাসোনোগ্রাম করলে পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম, মানে কিডনির ভিতরে ডাইলেটেশন থাকে আর কিডনির যে বর্ডার সেটা হচ্ছে ইরেগুলার হয়ে যায়, সেটা দেখে আমরা বুঝি যে এই পেশেন্টের অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসের সাথে তো প্রস্রাবের যে পাস সেল বেশি, এসব ব্লাড কালচারে পজিটিভ আসে, তো এগুলো দেখে আমরা বুঝি। আরেকটা হচ্ছে পাইলোনেফ্রাইটিস ওদেরও হয় যাদের হচ্ছে রেনাল স্কার, মানে কিডনিতে একসময় পাথর হয়েছিল, সেটার অপারেশন হয়েছে, তার একটা স্কার রয়ে গেছে, অথবা পিসিএনএল ফুটা করে কিডনির পাথরের অপারেশন করছে, ওখানে একটা স্কারের মতো রয়ে গেছে, অথবা কিডনিতে যদি কোনো সিস্ট থাকে, রেনাল সিস্টিক ডিজিজ বলি, বা মেডুলারি স্পঞ্জ কিডনি যদি থাকে, এগুলি বংশগত রোগ, মেডুলারি স্পঞ্জ কিডনি বা সিস্টিক অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি, এগুলি বংশগত রোগ, এগুলি যাদের থাকে তাদেরও কিন্তু অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। যেহেতু ইনফেকশনের বিষয়টা এসেছে, আমাদের দেশে টিবি খুব কমন একটা রোগ, সো কিডনিতে কিন্তু অনেক টিবি রোগ আমরা দেখতে পাই। সো কিডনি টিবির বিষয়টা সম্পর্কে উপসর্গের বিষয়ে বা এই বিষয়টা মানুষ কিভাবে বুঝতে পারবে সেটার বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, রেনাল টিবি কিন্তু অনেক বেশি কমন, বিশেষ করে সিকেডি পেশেন্টের বাইরেও, ক্রনিক ইডিজের পেশেন্টের বাইরেও, জেনারেল পপুলেশনের মধ্যে কিন্তু আমাদের দেশ যেহেতু টিবি প্রোন এরিয়া, সাউথ ইস্ট এশিয়া, এখানে কিন্তু টিবি খুব কমন, এবং এটা ওয়ান অফ দ্য এক্সট্রা পালমোনারি টিবি, মানে আগে তো পালমোনারি টিবি লাংসে বেশি টিবি হতো, এখন দেখা যাচ্ছে যে এক্সট্রা পালমোনারি টিবি বেশি হচ্ছে লিম্ফ নোডে, হ্যাঁ ফুসফুসের বাইরে,
এক্সট্রা পালমোনারি ফুসফুসের বাইরে টিবি, লিম্ফ নোডে টিবি হচ্ছে কমন, ভোকাল কর্ডে টিবি পাইছি এরকম পেশেন্টও আমার আছে। তো রেনাল টিবি তো কমন আছেই। তো রেনাল টিবি হলে সাধারণত লইন পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে এবং হেমাচুরিয়া, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, এবং তার জ্বরটা হচ্ছে লো গ্রেড ফিভার, একদম হালকা হালকা জ্বর থাকবে, ইভিনিং রাইজ, মানে বিকালের দিকে থেকে সন্ধ্যা পর্যন্ত তার জ্বরটা আসবে এবং গা ম্যাজ ম্যাজ করবে, রাত্রেবেলা মনে হচ্ছে যে ঘামায় যাচ্ছি, নাইট সোয়েট যেটাকে বলি, ঘামায় যাচ্ছি। এবং হেমাচুরিয়া দেখে আসলে আমরা প্রথম মাথায় আমাদের আসে যে এই পেশেন্টে কি রেনাল স্টোন ডিজিজ হয়েছে না রেনাল টিবি হয়েছে। কারণ হেমাচুরিয়া কিছু কিছু অ্যাটিপিক্যাল ইউটিআই, যা মানে আনকমন অর্গানিজমস দিয়ে যদি, হ্যাঁ হেমাচুরিয়া মানে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, আনকমন অর্গানিজমস দিয়ে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে কিন্তু প্রস্রাবেতে রক্ত যেতে পারে হেমাচুরিয়া। এটা আমরা প্রচুর পেশেন্ট পাই, প্রস্রাবেতে রক্ত যাচ্ছে। এবং যাদের হচ্ছে এরকম হয় তাদের অবশ্যই কোনো সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং রেনাল টিবির যে জিনিসটা সেটা তো আসলে প্রস্রাবের কালচার করলে ধরা পড়ে না, দেখা যাচ্ছে ইউরিন কালচার করলেও নো গ্রোথ আসে, মানে কোনো গ্রোথ ওখানে অর্গানিজমসের গ্রোথ আসে না। এটাকে আমরা হচ্ছে স্টেরাইল পায়োরিয়া বলি, পাস সেল আছে কিন্তু কোনো গ্রোথ নেই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ICD-DRBতে জিন এক্সপার্ট টেস্ট হয়, ইউরিনের জিন এক্সপার্ট টেস্ট আমরা করি, অথবা ব্যাকটেক মিডিয়াতে হচ্ছে ইউরিন কালচারটা করি, সেই ক্ষেত্রে হচ্ছে রেনাল টিবিটা ধরা পড়ে। এটা কিন্তু দেখা গেছে যে একটা মানুষের আগে একবার টিবি হয়েছিল, তার 8-9 বছর পর, 8 বছর পর্যন্ত কিন্তু টিবির ওই জীবাণু কিডনিতে থেকে যেতে পারে, এবং 8-9 বছর পর তার যেহেতু ইমিউনো কম্প্রোমাইজ হয়েছে, এবং ডায়াবেটিক পেশেন্টের জন্য এটা বেশি কমন, তার হচ্ছে 8 বছর পরে হঠাৎ করে আবার তার টিবি হলো, তার লইন পেইন, হেমাচুরি এসব নিয়ে আসলো, এবং ডায়াগনোসিস দেখা গেল যে তার টিবি, মানে ডরমেন্ট থেকে যেতে পারে, সেটা রিইনফেকশন থেকে পরে রিইনফেক্টেড হয়ে সে হচ্ছে টিবি হবে। আগে হয়তো লাংসে ইনফেকশন হয়েছিল, লাংসে টিবি হয়েছিল, সে ওটা ট্রিটেড প্রপারলি হয় না, বা প্রপারলি ট্রিটেড হওয়ার পরও কিন্তু 8-9 বছর পরে যে রেনাল টিবি যখনই একবার ধরা পড়বে, পেশেন্টকে কিন্তু আগে থেকে বলে দিতে হবে যে আপনার যে যদি ক্রিয়েটিনিন বেশি থাকে তাহলে ডোজ রিডাকশন, মানে যতটুকু টিবির ওষুধ খাবে সেই ওষুধগুলি আমরা অ্যাডজাস্ট করে দিই, কতগুলো ওষুধ আছে এগুলো অ্যাডজাস্ট করে দিই, এবং আপনাকে ফলো আপে আসতে হবে। এবং একটা সময় পরে আপনার ইউরিনে যে জিন এক্সপার্ট টেস্টে ইউরিনে যে টিবি পজিটিভ আসছে সেটা কিন্তু নেগেটিভ হতে হবে, কারণ নেগেটিভ না হলে তো এটা আপনার জন্য খারাপ হয়ে যাবে। এবং রেনাল টিবিতে হচ্ছে লম্বা সময় হচ্ছে অ্যান্টিটিবি ড্রাগ দিতে হয়, সাধারণত আমরা 10 মাস থেকে 12 মাস পর্যন্ত অ্যান্টিটিবি ড্রাগ, মানে যতক্ষণ পর্যন্ত তার ক্লিয়ার আপ হচ্ছে। এটা সাধারণত 10 মাসের কম সময় এই টিবিটা কিওর হয় না, আর কি যদিও ওটা নেগেটিভ চলে আসে জিন এক্সপার্ট, কিন্তু এটা কিওর হয় না। তার মানে এই বিষয়টা নিয়ে একটু কেয়ারফুল থাকা উচিত। যাদেরই হেমাচুরিয়া হবে, প্রস্রাবের সাথে রক্ত যাবে, তাদেরকে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে তার কি ইউটিআই হয়েছে, অ্যাটিপিক্যাল অর্গানিজমস দিয়ে, মানে অজানা জীবাণু, স্টোন আছে কিনা, বা রেনাল টিবি আছে কিনা। জি, অনেক ধন্যবাদ স্যার। যেহেতু ইনফেকশন নিয়ে কথা হচ্ছে, বাচ্চাদের ইনফেকশনের বিষয়টা একটু জানতে চাই। বাচ্চাদের ক্ষেত্রে কি কি ইনফেকশনগুলো কমনলি হয়ে থাকে? ডেফিনেটলি ডিফারেন্ট সিস্টেমে তো হয়, সো কমন ইনফেকশনগুলো আমরা তো আলাপ করেছি এর মধ্যে যে জ্বর, সর্দি, কাশি, এটার জন্য প্রায় সারা বছর শীতের সময় একটু বেশি হয়। আর এখন যেটা সবচেয়ে বেশি হচ্ছে হাম এবং ডেঙ্গু। তবে একই সঙ্গে টাইফয়েডের কথাটা মনে রাখতে হবে, টাইফয়েডের সঙ্গে কিন্তু কম না। আমি দূষিত পানি, সে অনেক লোকই আছে ঢাকায় যাদের মানে বিশুদ্ধ পানির প্রতি কোনো অ্যাক্সেস নাই, এবং তাদের এই সমস্ত পানি খেয়ে পানিবাহিত রোগের মধ্যে একটা, হ্যাঁ, টাইফয়েড হয়, সিগেলোসিস, রক্ত আমশা, সেটাও পানিবাহিত রোগ। পোলিওটাও কিন্তু পানিবাহিত, হ্যাঁ, কিন্তু পোলিও এখন নাই। আমাদের এখানে মিজলসের ছিল না, প্রায় কমেই গেছিল। মিজলস একদম ইরেডিকেট করা বোধহয় সম্ভব হবে না ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু আপনার যে এইবার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে প্রায় 1 বৎসর শিশুরা হামের টিকা পায় নাই, এবং এটা না পাওয়ার ফলে তার যে অভিজ্ঞতা বাংলাদেশের, এটা খুবই মারাত্মক। এবং সহসা এটা কয়েকটা বছর 1983 সাল থেকে আরম্ভ করে 2023-24 পর্যন্ত রেগুলারলি ভ্যাকসিন পাওয়ার ফলে ইমিউনিটি লেভেলটা কমে গেছিল, এবং হঠাৎ করে বন্ধ করে দেওয়ার ফলে যে মিজলসের সংক্রমণটা হলো, এটা একটা এপিডেমিক পর্যায়ে। এখন প্রতিদিন প্রায় অন্তত 1000 বাচ্চা হাসপাতালে ভর্তি হচ্ছে, বেশ কিছুজন মারা যাচ্ছে। এবং আপনি যে কথা বললেন যে ব্যাপার হচ্ছে যে বড়দের হাম হচ্ছে,
বড়দের আহাম হচ্ছে তার কারণ হচ্ছে হার্ড ইমিউনিটি লস্ট হয়ে গেল। ইমিউনিটি মেজেস ভ্যাকসিন না দিতে মাদের যে বুকের দুধের মাঝখানে ইমিউনিটি বাচ্চারা পেত সেটাও তারা পাচ্ছিল না। 9 মাসের আগে হাম হতো না, আমরা বলতাম 9 মাসের টিকা লাগবে না, এখন 6 মাস 7 মাসে হাম হয়ে এখন তো 6 মাসেই হচ্ছে হাম। হ্যাঁ, তাকে ইমিউনিটি, তার ম্যাটারনাল ইমিউনিটি যেটা আছে মার দুধের মাধ্যমে যে ইমিউনিটি, মাই তো ইমিউন না, তার ইমিউনিটিটা আর আগের মতো ডেভেলপ করে নেই বলে বাচ্চা প্রোটেকশন পাচ্ছে না। তো সেটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ইনফেকশন, ডেঙ্গুর কথা বলছিলাম, আরেকটা জিনিস করে যে কিছু কিছু অ্যাবিউজ অফ ইনভেস্টিগেশনস আছে, যে ডেঙ্গু এনএসএমএজি বলে একটা ইনভেস্টিগেশন যেটা আছে, এটা 24 ঘন্টার মধ্যে, জ্বরের 24 ঘন্টার মধ্যে করতে হবে। জ্বর ওঠার সঙ্গে সঙ্গে ডেঙ্গু কি ডেঙ্গু না এই কথা চিন্তা করার বসে থাকলে হবে না, এটা করে ফেলতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে এটা পজিটিভ হয় ডেঙ্গু, যদি 24 ঘন্টা পরে হয় তাহলে এই টেস্ট করে লাভ নেই, তাহলে 4-5 দিন পরে করতে হবে, অন্তত 5 দিন। এবং সেই সময়ের মধ্যে বাচ্চাদের হালকা, বড়দেরও হালকা র্যাশ না, চেঞ্জ অফ কালার, একটা পিঙ্কিশ কালার শরীরের মধ্যে চলে আসে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর স্যার, যেহেতু পানিবাহিত রোগগুলোর মধ্যে আপনি কয়েকটা মেনশন করেছেন, বাচ্চাদেরকে আসলে টাইফয়েড ছাড়াও হেপাটাইটিস বা জন্ডিস এই ধরনের রোগগুলো হচ্ছে কিনা? হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, জন্ডিসের সংখ্যা তো কম না। জি। হ্যাঁ, হেপাটাইটিস ইটা পানিবাহিত, হেপাটাইটিস সিও পানিবাহিত, আর হেপাটাইটিস বি জানি আমি এটা ট্রান্সমিটেড হয় থ্রু ইউজ অফ সিরিঞ্জেস অ্যান্ড আদার থিংস, ইউজ অফ ড্রাগস এর সমস্ত মাধ্যমে। তো হেপাটাইটিস এ যদি হয় তাহলে এটা অন্তত 1-1.5 মাস তো থাকে, ক্রমশ বিলিরুবিনটা বাড়ে এবং তারপর আস্তে ধীরে ধীরে এটা লিভার তার ফাংশনটা আস্তে আস্তে ফিরে পায়, শক্তি সামর্থ্য অর্জন করে এবং বিলিরুবিনটা আস্তে আস্তে কমে আসে। বেশিরভাগ হেপাটাইটিসে ভালো হয়ে যায়। জি, মানে নিজে নিজেই ভালো হয়ে যায় যদি আমরা রেস্ট করি। সাপোর্ট দিতে হবে, যার হাইড্রেশন, নিউট্রিশন, ইলেক্ট্রোলাইট এগুলো যদি থাকে ঠিক থাকে, পরে যে একটু প্রোটিন জাতীয় খাওয়ার কম খাওয়া, কার্বোহাইড্রেট জাতীয়, সুগার জাতীয় জিনিস বেশি খাওয়া, যাতে লিভার গ্লাইকোজেন যেটা আছে সেটা সহজে তবে জমতে পারে, সুগারের যাতে অভাব না হয়, লিভারের যাতে চাপ না পড়ে, তার জন্য কষ্ট কম করতে হয়, সেই সমস্ত দিকে লক্ষ্য রাখতে হবে। মানে ঘরে বসে যত্ন করে রোগটাকে সারানো সম্ভব, যাতে অপচিকিৎসাগুলোর দিকে না যায় সেটার বিষয়ে একটু যাতে সচেতন থাকে সবাই। জি। অপচিকিৎসার কথা বলছেন? জি। অপচিকিৎসার ব্যাপারটা তো মানে এটা এমনই একটা বিষয় যেটা শুনলেও মানে হাসি লাগে। যেমন গ্রামে যাদের জন্ডিস হয়, যারা টোটকা চিকিৎসা করে, তারা হলুদ গায়ের মধ্যে হাতের মধ্যে মেখে নিজের গায়ে হাতে হলুদ মাখবে, তাই না? তারপরে তার পানি দিয়ে হাত ধোয়াবে আর হলুদ পানি বেরোতে থাকবে। মানে এগুলো আসলে রোগীটা আগে দেখবে না যে বা হচ্ছে যে তার চিকিৎসা করছে তার হাতে হলুদ আছে কেন, সে দেখবে সে হলুদ পানি বেরিয়ে যাচ্ছে। আমি মনে করো যে আমার জন্ডিস ভালো হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এগুলো তাদেরকে তো কোনো হেল্প করছে না, বরং ক্ষতি করছে। সো এই বিষয়গুলো যাতে এটা তো অবশ্যই ক্ষতিকর, কিন্তু বিশেষ করে বড়দের ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর যেটা বলা হয়, হেপাটাইটিস এই এর বেশিরভাগই ভালো হয়ে যায়। কিন্তু হঠাৎ করে এমন একটা হয় যে একটা লোকের কোনো কজ ছাড়িয়ে দেখা গেলো যে তার একদম হেপাটাইটিস একটা মারাত্মক আকার ধারণ করলো, লিভার নেক্রোসিস হয়ে ডিস্ট্রয়েড হয়ে অ্যামোনিয়ান্স বলে গ্যাসটা বেড়ে যায় এবং সেরিব্রাল ইরিটেশন হয়, বেরিয়ে গিয়ে আপনি 1 মাসের মধ্যেই একটা লোককে মৃত্যু হতে পারে। তো সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন। জি, অবশ্যই। এবং যাদের জন্ডিস হচ্ছে বা এই ধরনের সমস্যাগুলো দেখছেন, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া, কবিরাজের কাছে যেতে না যান, সেই বিষয়টা যাতে সবাই খেয়াল রাখে। অনেক ধন্যবাদ স্যার। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে অনেক আলোচনার মধ্যে আমাদের স্টোনের বিষয়টা চলে এসেছে, কিডনির অনেক রোগের সাথে সম্পৃক্ততা আছে। সো এই কিডনি ডিজিজের এই যে স্টোন ডিজিজ যেটা আছে, সেটার কারণটা কি এবং সেটার চিকিৎসার বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু বলতেন। ধন্যবাদ। কিডনি স্টোন ডিজিজের
মানে যার একবার কিডনি স্টোন হয়েছে, পাথর হয়েছে কিডনিতে, তার কিন্তু বারবার কিডনিতে পাথর হবে যদি সে কতগুলো খাওয়ার অভ্যাস, পানি বেশি খাওয়া, এই জিনিসগুলি যদি সে মেনটেন না করতে পারে, তাহলে কিন্তু একবার যা স্টোন হয়ে অপারেশন হয়ে গেল বা স্টোন বের হয়ে গেল, তা কিন্তু আবার স্টোন হবে, পাথর কিডনিতে আবার হবে। সেজন্য তাকে সারা জীবনই আসলে একটা নিয়ম মেনটেন করতে হবে। সাধারণত যারা কম পানি খায় এবং যারা হচ্ছে প্রস্রাব আটকে রাখে এবং যারা হচ্ছে গরমের মধ্যে কাজ করে, যেমন সৌদি আরবের অনেক পেশেন্ট আমার আছে যারা হচ্ছে স্টোন নিয়ে মিডল ইস্টে কাজ করে, তাদের হচ্ছে পাথর নিয়ে আসে, তো এসে বাংলাদেশে দেখায়, ওখানে যেহেতু ডক্টর ওর কথা বুঝে না সেহেতু বাংলাদেশে এসে সে দেখায়। এবং ওই দেশে কেন স্টোন ডিজিজ বেশি হলো সেটার কারণ খুঁজতে গিয়ে দেখা গেল যে খুরমা খেজুর যারা অনেক বেশি খায়, বাংলাদেশে অনেক মানুষই কিন্তু অনেক খুরমা খেজুর খায়, এবং ওদের খুরমা খেজুর থেকে কিন্তু ওই যে অক্সালেটটা বাড়ে এবং তার থেকে পাথর হতে পারে। আর হচ্ছে সৌদি আরবে পানির চেয়ে হচ্ছে কোকের দাম হচ্ছে সস্তা, কোক সস্তা, কোক, ফান্টা, সফট ড্রিঙ্কস। এই সফট ড্রিঙ্ক যারা অনেক গরমের মধ্যে অনেক বেশি সফট ড্রিঙ্কস খায় তাদেরও কিন্তু এই স্টোন ডিজিজের প্রবণতা হওয়া বেশি। আর হচ্ছে কিছু কিছু পেশেন্টের হাইপার ক্যালসিয়ামিয়া থাকে, মানে ক্যালসিয়াম লেভেল শরীরে বেশি থাকে এবং কিডনি দিয়ে ক্যালসিয়ামও বেশি বের হয়ে যায়। তো যাদের অক্সালেট, ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড এগুলি শরীরে বেশি থাকে এবং কিডনি দিয়েও এক্সক্রিশনের মাত্রা বেশি, তাদেরও কিন্তু এই স্টোন ডিজ হতে পারে। আর হচ্ছে ভিটামিন ডি ওভার কারেকশন হয়ে গেল, এখন তো ভিটামিন ডি মানুষ অনেক বেশি খায়, তো ভিটামিন ডি খালি খেলেই হবে না, ওটা একটু দেখতে হবে যে আমার কি ওভার কারেকশন হয়ে যাচ্ছে কিনা। যদি ওভার কারেকশন হয়ে যায় তাহলেও কিন্তু এই স্টোন ডিজ হতে পারে। তো এতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হয়। কি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে সেটা হচ্ছে সাধারণত পেশেন্ট প্রেজেন্ট করে হচ্ছে কোমরে ব্যথা থাকবে এবং প্রস্রাবেতে রক্ত যাবে, এবং ব্যথা কোমরে যে ব্যথাটা সেটা হচ্ছে প্রস্রাবের রাস্তার দিকে অথবা পায়ের দিকে যায়। তো ব্যথার প্যাটার্ন যদি এরকম থাকে তাহলে আমরা বলি যে এটা স্টোন ডিজিজ হওয়ার পসিবিলিটি বেশি। কিডনি স্টোনের কথা বলছি, কিডনি স্টোনের কথা বলছি। কিডনিতে স্টোন হলে ব্যথা, কোমরে ব্যথা হবে, সেই ব্যথাটা প্রস্রাবের রাস্তার দিকে অথবা পায়ের দিকে যাবে এবং প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, প্রস্রাবের রক্ত নাও যেতে পারে। এটাও হয় যে শুধু সে ব্যথা নিয়ে প্রেজেন্ট করলো, তীব্র ব্যথা, এমন ব্যথা যে সেই ব্যথা তার সহ্য হচ্ছে না, এরকম ব্যথা যখনই থাকবে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং খুব সামান্য ইনভেস্টিগেশনস করে এটা যেহেতু ডায়াগনোসিস করা যায়, সেই ক্ষেত্রে আমরা বলি যে একটা প্লেন এক্সরে কেউবি, কিডনির একটা এক্সরে করলে, একটা আলট্রাসোনোগ্রাম কিডনির করলে এবং প্রস্রাব পরীক্ষা, রক্ত পরীক্ষা করলেই দেখা গেছে যে রেনাল স্টোন ডিজিজটা ধরা পড়ে গেছে। এবং স্টোন ডিজিজ হলে সবসময় কি সার্জারি দরকার হয় কিনা? সবসময় সার্জারির দরকার হয় না। যেই পাথরগুলি খুব ছোট থাকে এবং কিডনি থেকে প্রস্রাব বের হয় রাস্তার মধ্যে থাকে, পেলভিস অথবা ইউরেটারে থাকে কিডনি, তার থেকে প্রস্রাব বের হওয়ার রাস্তা যেটা ব্লাডারে গেছে, ওখানে যদি থাকে, এটা দেখা গেছে যে কিছু ব্যায়াম করলে, পানি বেশি করে খেলে এবং কিছু ওষুধ আমরা দিয়ে দিই, সেগুলো খেলে এবং সে যদি সে মেনটেন করতে পারে তাহলে পাথরটা প্রস্রাবের হাত থেকে বের হয়ে যায়। আর যদি বড় পাথর হয়, স্ট্যাগহ্যান্ড কলকুলাস অথবা এত বড় পাথর কিডনির মাংসের ভিতরে আছে এবং তার সেটা কমপ্লেন করছে, সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে। অনেক সময় হচ্ছে ছোটো পাথর ক্রাশ করলে, যেমন 10 মিলিমিটার থেকে 20 মিলিমিটার পাথরগুলি আমরা ESWL বলি, ক্রাশ করে ফেলে আর কি পাথরগুলিকে, এক্সট্রা কর্পোরাল শর্টওয়েভ লিথোট্রিপসি এটা করে। আর হচ্ছে বড় পাথর অনেক সময় এখানে সাইড দিয়ে ফুটা করে, PCNL বলি, ফুটা করে নিয়ে আসে। আর একটা হচ্ছে যদি এরকম ফুটা করে না আসে, স্ট্যাগহ্যান্ড কলকুলাস গুলো। স্ট্যাগহ্যান্ড মানে ওই পাথরটা এত বড় হয়েছে যে শরীরের শিঙের মতো হয়ে যায়, সেটা সাধারণত ওই ফুটা করে আনা যায় না, সেটা হচ্ছে কেটে অপারেশন করতে হয়। তবে দেখা গেছে সব ছোট পাথরই পানি বেশি করে খেলে, আমরা কতগুলো এক্সারসাইজ দেখাই দিই যে আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন, সিঁড়ি দিয়ে উঠবেন, সিঁড়ি দিয়ে নামবেন, তারপর একই জায়গায় স্কিপিং এর মতো লাফাবেন, উঠবেন, বসবেন, এই জিনিসটা করবেন, পানি বেশি করে খাবেন। এবং কতগুলো খাবার আছে এগুলো সারা জীবনের জন্য নিষেধ করে দিই, তো খাবারগুলির নামও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে খোরমা খেজুর, তারপরে কমলা যারা বেশি খায়, আঙ্গুর, তারপরে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ক্র্যানবেরি, এগুলি, অ্যাভোকাডো, যারা রেড মিট খায়, গরু খাসির মাংস বেশি খায়, কলিজা মগজ এগুলো বেশি খায়, এবং যাদের হচ্ছে অক্সালেট জাতীয় খাবার, যেখানে গাঢ় সবুজ সবজি ও শাক, ব্রকলি খায়, পুঁই পালং শাক খায়, তারপরে হচ্ছে অনেক সময় আলুর খোসা, মিষ্টি আলু, এগুলিতেও কিন্তু স্টোন হতে পারে। এবং এই সয়াবিন বা সয়া মিল্ক, সয়া প্রোটিন, এই জিনিসগুলিও কিন্তু অনেকে অনেক বেশি খায়, কেউ অনেক পনির বেশি খায়, দই জাতীয় খাবার, ইয়োগার্ট, এগুলি যারা বেশি খায়, এবং কোক, ফান্টা, এনার্জি ড্রিঙ্ক, সফট ড্রিঙ্কস তো আছেই, যারা এগুলো খাবে তাদের অবশ্যই পাথর হবে। এবং একটা সময় যে, এবং সাথে তো সে তার যেহেতু পানি কম খাচ্ছে এবং সাথে এই খাবারগুলো খাচ্ছে, তার পাথর হওয়ার প্রবণতা বেশি থাকে। যার একবার পাথর হবে তাকে কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। সাথে হচ্ছে ছোট মাছ, একদম মলা ঢালা, পুঁটি কাচকি, আমি একদম পেশেন্টদেরকে বলে দিই যে আপনি এগুলো খাবেন না, বা দিয়ে দিই কাগজটা যে আপনি খাবেন না। আর বড় মাছের ডিম,
সেটাতেও কিন্তু পাথর হওয়ার প্রবণতা বেশি থাকে। তো এই জিনিসগুলি যে অ্যাভয়েড করতে পারবে তার কিন্তু ভবিষ্যতে পাথর একবার হলে যে বললাম যে বারবার হয়, তার কিন্তু ভবিষ্যতে পাথরটা আর হবে না। স্পেশালি যাদের অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে তারা হচ্ছে এই মেইনটেইন করবে। আর যারা হচ্ছে ফ্যামিলিতে এই হিস্ট্রি আছে পাথর হওয়ার হিস্ট্রি, বা তাদের ওই কিডনি রেনাল সিস্টেম যেটা সেটা হচ্ছে ওই বেশি করে অক্সালেট বের করে, বেশি করে ক্যালসিয়াম বের করে, তাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে এই জিনিসগুলি যাতে অ্যাভয়েড করে, মানে কম পরিমাণে খাবে আর কি। জি, কিডনি ডিজিজের সাথে এখন কমনলি একটা জিনিস আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কিডনি সিস্টের বিষয়টা আপনি অলরেডি মেনশন করেছেন। সো এই রেনাল সিস্ট আসলে কতটুকু ক্ষতিকর হতে পারে? কারণ আমরা এখন আল্ট্রাসাউন্ড করলে অহরহই দেখতে পাই বিভিন্ন সাইজের সিস্ট দেখতে পাই, বিভিন্ন টাইপের সিস্ট দেখতে পাই। সো এই বিষয়টা তুমি আমাদের দর্শকদের কি জানাতে চান? সিস্টগুলি সেই যে জিনিসটা সেটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, মানে এটা বংশগত কিডনি রোগ, এবং এটা ধরা পড়ে 20 বছর বয়সের পরে। অনেক সময় হচ্ছে তার আগে কখনোই ধরা পড়ে নাই, তার ডক্টরের কাছে গেছে, আল্ট্রাসোনোগ্রাম করেছে, মাল্টিপল সিস্ট কিডনি, দুইও কিডনিতে সিস্ট হয়ে গেছে এবং কিডনিগুলি অনেক বড় হয়ে গেছে। বাচ্চাদের ক্ষেত্রেও অটোজোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ বলি, বাবা মার পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, ওই বাচ্চা জন্মের পর কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাম করা হলো, অথবা বাবা মার যেহেতু আছে সেই বাচ্চাকে সে আল্ট্রাসোনোগ্রাম করলো, দেখা গেছে তার পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে। এই জিনিসটা কিন্তু বংশগত রোগ, এবং আমি বলি মন্দের ভালো, মানে যাদের কিডনি খারাপ হয় এই অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ কিন্তু খারাপ হতে অনেক বছর সময় লাগে। মানে সে দেখা গেল যে জীবনে 70 বছর বয়সী পার করে দিয়েছে, তার কিডনি ফেলোর হচ্ছে না, অনেক দেরিতে যে তার কিডনি ফেলোর হয়। তো সে যদি মেনটেন করতে পারে, এবং এই পেশেন্টগুলি সাধারণত প্রেশার নিয়ে প্রেজেন্ট করে, হাইপার টেনশন অথবা ব্রেন হেমোরেজ নিয়ে প্রেজেন্ট করে। অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, তার একটা বেরি অ্যানিউরিজম রাপচার, ব্রেনে অন্য জায়গায় একটা কিছু রাপচার হলো, ব্রেন হেমোরেজ হলো, তখন তার আদার্স দেখতে গিয়ে দেখা গেল যে অটোজোমাল পলিসিস্টিক কিডনি ডিজিজ। আর নর্মাল সিস্টের কথা তুমি বলছো, দেখা গেছে যে আল্ট্রাসোনোগ্রাম করলে 60% অথবা 50% মানুষের একটা দুটো সিস্ট থাকে, সেই সিস্টগুলি কিন্তু তেমন কোনো হার্মফুল না। এটা দেখতে হবে যে তার 6 মাস পরে অথবা 1 বছর পরে দুইও কিডনিতে সিস্ট আসতেছে কিনা, ওই সিস্টগুলি বড় হচ্ছে কিনা, এবং সিস্ট মাল্টিপল হচ্ছে কিনা। এবং ফ্যামিলিতে যার যদি সিস্টিক ডিজিজ থাকে, অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজের কথা বলছি, একজনের যদি এটা থাকে তাহলে বাকি সবারই হওয়ার পসিবিলিটি থাকে। এক ভাইয়ের থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই সব ভাই বোনের এটা হচ্ছে চেক আপ করতে হবে তার পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে কিনা। আর সিম্পল সিস্ট এটা তেমন কোনো বড় ঝামেলা করে না, যদি মনে করে যে ডক্টরের সাথে দেখা করে একটা পরামর্শ নিবে, এবং যদি প্রোটিন যায় সেই ক্ষেত্রে নেফ্রোপ্যাথি থাকলে অবশ্যই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একদমই লাস্ট প্রশ্ন, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, সেটা হচ্ছে কিডনি কাজই হচ্ছে এক্সক্রিশন করা। সো আমাদের আসলে ব্লাডার হ্যাবিটটার সাথে কিডনি হেলথের সম্পর্ক আছে কিনা, এবং হাইজিনের সাথে এটা কিভাবে রিলেটেড, এবং সেটা কিভাবে মেনটেন করবে মানুষ? অবশ্যই এটা তো রিলেশন আছেই, কারণ যেহেতু কিডনির কাজ হচ্ছে আমাদের দূষিত পদার্থকে শরীর থেকে বের করে দেয়া। তাহলে আমরা যদি ছোটকাল থেকে ব্লাডার হ্যাবিটটা এরকম করি যে প্রতি 2 ঘন্টা পর পর আমরা প্রস্রাব করব, প্রস্রাব ধরুক না ধরুক, এবং যার ইউটিআই আছে, ইউরিনে একবার ইনফেকশন হয়েছে, সে তো অবশ্যই এটা করবে, এবং একবার প্রস্রাব করে টয়লেটে কিছুক্ষণ ওয়েট করবে, আবার দেখবে অতটুকু প্রস্রাব হচ্ছে, ওটা করে বের হবে, ডাবল ভয়েডিং বলি এটাকে। এটা ইউটিআই হলে, ইউরিনে ইনফেকশন হলে অবশ্যই মেনটেন করতে হবে, ওটা না হলেও আমাদের মেনটেন করা উচিত প্রত্যেকের। আর যাদের এইজ 60 আপ মেল পেশেন্ট, তাদের তো প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে যায়, যাদের প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হলে কিন্তু প্রস্রাবের থলিতে থেকে যায়, তাদেরকে কিন্তু এই ডাবল ভয়েডিংটা প্র্যাকটিস অবশ্যই করতে হবে, এবং প্রপার হাইজিন মেনটেন করা। ফিমেল পেশেন্টদের দেখা গেছে যে ওরা ওখানে টয়লেট না, একটা জায়গায় গেল টয়লেট নাই, সে যাচ্ছে না ওয়াশরুমে, সেটা কিন্তু যখন হয় তাদের কিন্তু বারবার ইউরিনে ইনফেকশন হয়। এবং পানি খাওয়ার হ্যাবিটটা গরমের দিনে একটু বেশি করে পানি খেতে হবে, 3.5 থেকে 4 লিটার, আর শীতকালে একটু কম খেতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানে একদমই শেষে চলে এসেছি। আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর নাজনীন মাহমুদ এবং অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে বিদায় নিচ্ছি। থাই বেবি ডাইপার স্বাস্থ্যগত অনুষ্ঠান থেকে।